আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস, যার নাম শেষের কবিতা। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সুন্দর একটি উপন্যাস। আশা করি ভালো লাগবে। উপন্যাসটা অনেক বড়। যখন আমার মন ভালো থাকে না, তখন আমি উপন্যাস পড়ার চেষ্টা করি। উপন্যাসের মূল কাহিনীগুলো বিভিন্ন লেখকের উপন্যাসগুলির মধ্যে এই মূল কাহিনীটা জানার চেষ্টা করি, ভালো লাগে অনেক। এটাই আমি শেয়ার করবো আজকে আমাদের সাথে। সো কথা না বলে সরাসরি উপন্যাসে চলে যাই, আমার গল্পে চলে যাই। শেষের কবিতা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে এটা তো ওভাবে অনেক বড় উপন্যাস। আমি যদি ব্যাখ্যা করতে যাই, পুরো উপন্যাস পড়তে যাই, কমপক্ষে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগবে। আমি সংক্ষেপে মূল কাহিনীটা শেয়ার করব আপনাদের সাথে। শেষের কবিতা উপন্যাসের নায়িকার নাম লাবণ্যলতা। এই উপন্যাসের মূল নায়িকা, যার নাম লাবণ্যলতা। উপন্যাসের প্রধান নায়ক, যার নাম অমিত রায়। তিনি ধনী পরিবারের সন্তান। উপন্যাসের খলনায়ক, যার নাম শোভনলাল। তিনি অতি দরিদ্র ঘরের সন্তান। উপন্যাসটির খলনায়িকা কেতকী মিত্র, বা সংক্ষেপে যার নাম কেটি মিত্র। উপন্যাসে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বিধবা যোগমায়া। যোগমায়ার 2 সন্তান। একজনের নাম সুরমা, যেটি তার মেয়ে, জ্যোতিশঙ্কর তার ছেলে। আমি কাহিনীটা সংক্ষেপে বলবো। প্রথমেই উপন্যাসের প্রধান নায়ক অমিত রায়কে দিয়ে শুরু করছি। উপন্যাসের প্রধান নায়ক অমিত রায় পেশায় একজন ব্যারিস্টার, আইন ব্যবসায়ী, ধনাঢ্য পরিবারের একমাত্র ছেলে অমিত রায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সে পড়াশোনা করে এসেছে। নাম অমিত রায়। অমিত রায় আইনের ছাত্র, কিন্তু সাহিত্যের প্রতি তার বিশেষ ঝোঁক আছে বা একটা আকর্ষণ আছে। যদিও সে আইনের ছাত্র, সে একজন ব্যারিস্টার। সে মাঝে মাঝেই কবিতা লেখে এবং কবি সাহিত্যিকদের সমালোচনা করে। এই উপন্যাসের প্রধান নায়ক শোভনলাল, যিনি কবিতা লেখেন মাঝে মাঝে এবং কবি সাহিত্যিকদের সমালোচনা করেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে সমালোচনা করতে তিনি দ্বিধাবোধ করেন না। অনেক লেখকের সমালোচনা করেন যে এটা কী লেখছে, মানে ভুল লেখছে বা সঠিক লেখছে, এখানে ঠিক নাই, এগুলো তিনি সমালোচনা করেন। টুকটাক কবিতাও লেখেন। মিশুক স্বভাবের অমিত সকলের সাথে ভাব জমাতে পারে। আসলে অনেক লোক আছে, আমার অনেক মিশুক আছে, যে কথা বলতে কিছুক্ষণের মধ্যেই আপনাকে পটে ফেলবে বা আপনার সাথে একটা ভাব জমায় ফেলবে, সেরকমটাই অমিত রায়। কথার ছলে মেয়েদের মন গলাতে সে পটু। মেয়েদের প্রতি তার আগ্রহ না থাকলেও উৎসাহ আছে। মেয়েরা তার কথার ধরনে, চরণে মেয়েরা তার প্রতি আকর্ষণ হয়। এই জন্য তিনি মেয়েদের প্রতি অতটা আকর্ষণ নাই। লাইভ করতেছি আর ভাই। মিশুক স্বভাবের অমিত সকলের সাথে ভাব জমাতে পারে।
মেয়েদের প্রতি তার আগ্রহ না থাকলেও উৎসাহ আছে। মনের মতো পাত্রী না পাওয়ায় এখনও সে বিবাহর পিঁড়িতে বসতে পারে নাই অমিত রায়। বন্ধু মহলের সাথে ঘুরে বেড়ানো তার প্রধান নেশা। নির্জনতার জন্য একাই শিলিং পাহাড়ে বেড়াতে যায় অমিত। একদিন পাহাড়ের রাস্তা দিয়ে শিলিং হতে চেরিপুঞ্জ যাত্রাকালে অমিতের গাড়ির সাথে ধাক্কা লাগে একটি মেয়ের গাড়ি, যার নাম লাবণ্যলতা। এই উপন্যাসের নায়িকার নামটাই লাবণ্যলতা। লাবণ্য দেখতে অনেক সুন্দরী, যে কোনো ছেলে তার প্রেমে পড়তে বাধ্য। স্লো কানেকশন নেট। তো উপন্যাসের গল্পে যাইনি। উপন্যাসের নায়িকা, যার নাম লাবণ্যলতা। তো লাবণ্যর গাড়ির সাথে উপন্যাসের নায়ক, যার নাম অমিত রায়, তার গাড়ির একটা ধাক্কা লাগে ভুলবশত। তখন উপন্যাসের নায়িকা লাবণ্যলতা গাড়ি থেকে নেমে আসে এবং উপন্যাসের নায়ক অমিত রায়কে কড়া ভাষায় কিছু কথা বলে, যেটাতে অমিত রায় কিছু বলে না। অমিত রায় শুধু শুনে যায়। তারপরে সামান্য ধাক্কা লাগে গাড়িটা মোটামুটি চলে, যে যার মতো চলে যায় যার বাড়িতে। মাতৃহীন লাবণ্যর পিতার নাম অবিনেশ দত্ত। পেশায় তিনি একজন কলেজের অধ্যক্ষ। মেয়েকে বিয়ে দেওয়ার চেয়ে তিনি মেয়েকে বিদ্বান বানাতেই অনেক আগ্রহী। অনেক পরিবারের মেয়েরা আছে যারা মেয়েদেরকে বিয়ে দেওয়ার চেয়ে পড়াশোনা করাতে আগ্রহী। ধরাচ্ছে অনেকগুলো। তো গল্পে চলে আসি। মাত্রহীন লাবণ্যলতা, যার মা নেই, মারা গেছে, শুধু বাবাই আছে। তো উপন্যাসের নায়িকার আসলে মা মারা গেছে, তার মা নেই, শুধু বাবা রয়েছে। বাবা একজন কলেজের অধ্যক্ষ। মেয়েকে বিয়ে দেওয়ার চেয়ে তার বাবা তাকে বিদ্বান বানাতেই আগ্রহী। পড়াশোনা করানোর জন্যই বেশিতেই গুরুত্বপূর্ণ। তার বাবার একটি স্নেহের পাত্র আছে, যার নাম সুবনলাল। সুবনলাল অনেক গরিব ঘরের সন্তান, কিন্তু অনেক মেধাবী। সুবনলাল ছোটবেলা থেকেই মেধার জোরে ছাত্রবৃত্তি পেয়েই পড়াশোনা করতেছে। সে অনেক মেধাবী, এজন্য এজন্য উপন্যাসের নায়িকা লাবণ্যর পিতার তাকে খুব পছন্দ, ছেলেটাকে। যদিও গরিব, কিন্তু সে অনেক মেধাবী। তো
পছন্দের পাত্র। গরিব ঘরের সুবর্ণাল মেধার জোরে ছাত্রবৃত্তি পেয়েই পড়াশোনা করছে। পড়াশোনার কাজে সে লাবণ্যদের বাড়িতে প্রায়ই আসতো সুবর্ণাল। একদিন সুবর্ণাল এর বই থেকে ভিতর থেকে একটি ছবি পায় সুবর্ণের পিতা নৌনী গোপাল। ছবিটি দেখে সুবর্ণাল তার পিতা লাবণ্যর বাবাকে বললেন, পাত্র হিসেবে সুবর্ণালের বাজার দর এখন অনেক, আর আপনি তাকে বিনামূল্যে দখল করতে ফন্দিজ করছেন। তো তো এই যে এইভাবে নানা কবিতা মানে কটু কথা বলে লাবণ্যের পিতাকে, সুবর্ণালের পিতা, যেহেতু এখন সুবর্ণাল অনেক ভালো পজিশনে গেছে, সে পড়াশোনা করছে, মোটামুটি ভালো একটা জব পাবে, তার বাজার দর অনেক মূল্য অনেক, আর আপনি তাকে বিনামূল্যে দখল করে বন্দি করছেন। নানা কটু কথা বলে ননী গোপাল অবিনাশ দাসকে, অবিনাশ দাস হচ্ছে উপন্যাসের নায়িকা লাবণ্যর পিতা, কিছু কথা বলে অবিনাশ ননীগোপালকে অপমান করে গেলেন। অথচ এ বিষয়ে লাবণ্যলতা ও তার বাবা কিছু জানে না। আর সেদিন থেকে লজ্জিত সুবর্ণলাল লাবণ্যদের বাড়িতে আসা বন্ধ করে দিল। দিন কয়েক পরে লাবণ্য তার বাবাকে দ্বিতীয় বিয়ে দিয়ে নিজের স্বাধীন উপার্জনের পথ বেছে নিল। তার মানে লাবণ্যর যেহেতু মা মারা গেছে, তার বাবা একা, এজন্য সে মেয়ে হয়ে তার বাবাকে দ্বিতীয় একটা বিয়ে দেয়। বিয়ে দিয়ে সে নিজে উপার্জন করার জন্য বাইরে বের হয়। প্রথমে লাবণ্যতা যোগমায়া নামে বিধবা মহিলার গৃহশিক্ষিকা হিসাবে নিয়োগ দেন, কাজ নেন আর কি। সুরমার, তার মেয়ের নাম সুরমা, যোগমায়ের একটা মেয়ে, ছোট মেয়ে ছিল যার নাম সুরমা, তাকে সে পড়ায়, তার শিক্ষক হিসেবে সে নিয়োগ পায়। যোগমার বাড়িতে যাওয়া আসার পথে তার গাড়িতে ধাক্কা লাগেছে অমিত রায়ের। তো প্রথম ওই গাড়িতে ধাক্কা লাগার পরে অমিত রায় পরের দিন আসলে তাদের বাড়িতে যায়, যেখানে লাবণ্য থাকে সেখানে ক্ষমা চাইতে যায় যে আসলে তার ভুল হয়েছে, গাড়িটা ধাক্কা দেওয়া তার ঠিক হয় নাই, ক্ষমা চাইতে আসলো অমিত রায়। অমিত রায় প্রথমে যোগমায়াকে তার কথাটা দিতে অতি অল্প সময়ের মধ্যেই তার মনে জায়গা করে নিল। যোগমায়ার সাথে সে কথার ছলে তাকে মাসি বলে সম্বোধন করলো। অমিত রায় যেহেতু কথা দিয়ে মানুষকে মানে ভোলাতে পারে, যে কোনো মেয়েকে কথার জ্বালাতে তিনি ভাষাতে অনেক পটু, তার মনে জায়গা করে নিল। সে যোগমায়াকে মাসি বলে সম্বোধন করে। গৃহশিক্ষিকা লাবণ্যর সাথেও সে আড্ডায় মেতে উঠল, বন্ধুত্ব গড়ে তুলল, কারণ সে সাহিত্যের ছাত্র, সাহিত্য খুব ভালোবাসে, মানে কিভাবে মেয়েদেরকে কথার জালে বন্দি করতে হয় সেটা খুব পটু। তো অমিত রায় লাবণ্যর সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলল। অমিত অনেক সুন্দরী দেখেছে, কিন্তু লাবণ্যের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। আসলে সুন্দর মানুষ হয়তো আমরা অনেক সুন্দরীকে দেখি, কিন্তু সবাইকে দেখি সবাই মুগ্ধ হয় না। ইউসুফ ভাই বলছে, ভাই আপনাকে দেখা যায় না। ভাই আমি ক্যামেরাটাকে হাইড করে রাখছি, ধন্যবাদ আপনাকে। আমি উপন্যাসটা দেখাচ্ছি, তো একটা উপন্যাসের গল্প কাহিনী বলতেছি, ওটাকেই দেখাচ্ছি। এজন্য আমার চেহারা তো খারাপ, তো কালো মানুষ, এজন্য আমার চেহারাটাকে আনতেছে না। তো যাই হোক, ধন্যবাদ ইউসুফ। আমি আমার গল্পে যাই। আবার আমরা চলে আসি আমাদের মূল গল্পে।
আমাদের সাথে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে অমিত তার অনেক সুন্দরী দেখেছে, কিন্তু লাবণ্যের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। তাই লাবণ্যের সাথে দেখা করতে অমিত প্রায় নানা বাহানায় যোগমায়াদের বাড়িতে আসতো। যোগমায়া এই বিষয়টি খেয়াল করত। সে বুঝতে পারতো আসলে অমিত লাবণ্যের প্রেমে পড়ে গেছে, লাবণ্যকে ভালোবাসে। তো এটা জানার পরেও যোগমায়া বিষয়টি কিছু বলে না। আসলে মনে মনে যোগমায়া চায় যে লাবণ্যের জন্য অমিতের মতো একটি ছেলে প্রয়োজন। পাত্র হিসেবে অমিত ধনী, শিক্ষিত ঘরের সন্তান। অমিত মাঝে মাঝে লাবণ্যকে নিয়ে বিভিন্ন পাহাড়ে বেড়াতে যায়, নিজের রচিত কবিতা শোনায়। সে লাবণ্যকে বন্যা বলে ডাকে, লাবণ্য তাকে মিতা বলে ডাকে। এভাবে তাদের বন্ধুত্বটা আসলে আস্তে আস্তে গভীর হয়। লাবণ্য আসলে অমিত রায় আস্তে আস্তে লাবণ্যের প্রতি একটা মায়ায় পড়ে যায়, তাকে ভালোবাসে ফেলে। তো সে নানাভাবে লাবণ্যকে বোঝাতে চায় যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আসলে বলার সাহস পায় না। হঠাৎ একদিন সাহস করে অমিত রায় লাবণ্যকে, সে প্রথমে তার যোগমায়াকে লাবণ্যকে বিয়ের কথা বলে যে আমি লাবণ্যকে বিয়ে করতে চাই। যে বাড়িতে উপন্যাসের নায়িকা গৃহশিক্ষিকা হিসেবে নিযুক্ত, সেই বাড়ির যে কর্তা যোগমায়া, তাকে প্রস্তাব দেয় প্রথমে অমিত রায় যে আমি লাবণ্যকে বিয়ে করতে চাই, তাকে আমি খুব ভালোবাসি। এই কথা শুনে যোগমায়া আসলে খুশি হয়। প্রস্তাবটা শুনে বেজায় খুশি হয় যোগমায়া। তারপর অমিত সরাসরি লাবণ্যকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব শুনে লাবণ্য দ্বিধায় পড়ে যায়। সে কি মনে সে মনে মনে অমিতকে ভালোবাসে, সেটা সে জানে। উপন্যাসের যে নায়িকা লাবণ্যলতা, সেও মনে মনে অমিতকে ভালোবাসে। উপন্যাসের নায়িকা লাবণ্যলতা অমিতকে ভালোবাসলেও তাকে বিয়ে করতে চায় না। তার ভিতরে একটা দ্বিধা কাজ করে, কারণ অমিত অনেক ধনী পরিবারের সন্তান, জমিদার পরিবারের সন্তান। তার বাবার অনেক ধন সম্পত্তি, তার মনটাও সাহিত্যমনা। অমিত আসলে চঞ্চল প্রকৃতির ছেলে, তার মনের গড়নটা সাহিত্যিক। আজ তার যা ভালো লাগছে, কাল তো তার নাও ভালো লাগতে পারে। বিয়ের ব্যাপারে লাবণ্যকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যোগমায়া, তো লাবণ্য আসলে দ্বিধায় পড়ে যায়। আসলে সে প্রস্তাবে রাজি হতে পারছে না, না করতে পারছে না। এরকম একটা দ্বিধায় পড়ে যায় না উপন্যাসের নায়িকা লাবণ্যলতা। তো এদিকে লাবণ্যর জন্য প্রসাদ সুখ ছেড়ে দিয়ে উপন্যাসের নায়ক অমিত রায় একটি জীর্ণ কুঠিরে পড়ে রইল। আসলে সে খুব আসলে মন থেকে ভালোবাসে লাবণ্যকে, কিন্তু তাকে সে বোঝাতে পারতেছে না। অমিতের এই অবস্থা দেখে যোগমায়া অনেক কষ্ট পেল, কারণ অমিত অনেক ধনী পরিবারের ছেলে, কিন্তু সে তবুও লাবণ্যর জন্য কষ্ট করে তার প্রসাদের সুখ সে ছেড়ে সে একটা জঙ্গলে পড়ে রয়েছে, জীর্ণ শীর্ণ একটা ঘরে ভিতরে। তো অমিতকে এই অবস্থায় দেখে যোগমায়া কড়া ভাষায় লাবণ্যকে বলল, তুমি যদি অমিতকে ভালোই না বাসো, তাহলে তাকে কষ্ট দিচ্ছ কেন? তাকে মানা করে দিলেই তো পারো। ছেলেটার যে দশা দেখে আসলাম, সেটা দেখে খুব কষ্ট পেলাম। এ কথা শুনে লাবণ্য বনে উঠল, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তাকে, কিন্তু বলতে পারি না। ভালোবাসায় আমি মরতেও পারি।
এ কথা শুনে যোগমায়া লাবণ্যকে নিয়ে অমিত রায়ের বাসায় গেল। তাদের দুহাত এক করে দিয়ে বলল, তোমাদের মিলন অক্ষয় হোক। ঠিক হলো আগামী অগ্রহায়ণ মাসের অমিত ও লাবণ্যের বিয়ে। যোগমায়া লাবণ্যর পিতাকে বলবে একটা যোগ্য পাত্র পেয়েছে, সব দিকেই পারফেক্ট, পড়াশোনা, টাকা পয়সা, জমিদারি, ধনী, সব দিকে মার্জিত ছেলে অমিত রায়। তো ঠিক করলো যোগমায়া কলকাতা গিয়ে সব ব্যবস্থা করবেন, বিয়ের আয়োজন সব একাই করবে যোগমায়া। ওইদিকে সাহিত্যমনা অমিত বিয়ের পরবর্তীতে তাদের সংসার নিয়ে একটা রূপরেখা কল্পনা করলো। অমিতের ইচ্ছা বিয়ের পরে তারা দুজন দুটি আলাদা বাড়িতে থাকবে, মাঝখানে একটা নদীর মধ্যে থাকবে, একটা পুকুর থাকবে। সে কল্পনা করছে আর কি, সে বিয়ে করলে তার বিয়ের পরবর্তী জীবন নিয়ে সে একটা কল্পনা করতে করে বসলো। তার স্বামী স্ত্রী একসাথে থাকবে না, তার একটা আলাদা বাড়িতে থাকবে। লাবণ্যের বাড়ির নাম হবে দীপক, আর মাঝখানে একটা নদীর মধ্যে থাকবে। তারা দুজনের চিঠির মাধ্যমে দুজনকে আমন্ত্রণ জানাবে, দেখা করবে পূর্ণিমার রাতে। অমিত রায়ের কল্পনা দেখে লাবণ্য জিজ্ঞাসা করলো, তোমার নববধূ কি চিরকাল নববধূ থাকবে? তখন সাহিত্য প্রকৃতির অমিত রায় বলল, হ্যাঁ অবশ্যই, আমার নববধূ সারা জীবন নববধূ থাকবে। নতুন বউকে যেভাবে সারা জীবন নতুন বউ রাখা যায়, সে একটা প্ল্যান আর কি। নতুন বউকে সবসময় নতুন বউয়ের মতো রাখতে চায় অমিত রায়। পরের দিন অমিত রায় কলকাতায় যাবে তার বাবার বাড়িতে। এমন সময় তার কাছে একটা চিঠি আসলো যে অমিত রায়ের বোন এবং তার কলেজ ফ্রেন্ড কেঠি মিত্র তার এই শিলং পাহাড়ে ঘুরতে আসবে। সে যে জায়গায় আছে সে জায়গায় তারা আসতেছে, তারা অলরেডি রওনা দিয়েছে। তো এজন্য আর অমিত রায় তার গ্রামের বাড়িতে বাবার কাছে গেলেন না, যেহেতু তার বোন এবং তার সাবেক প্রেমিকা ছিল কেঠি মিত্র। কেটি মিত্র এই জায়গায় চলে আসে। তারা জানতে পারে আসলে যে অমিত রায় একটা মেয়ে কি সম্পর্কে প্রেমে পড়ে গেছে আর কি, একটা গরিব ঘরের মেয়ের। আসলে লাবণ্যর বাবা অতটা ধনী না, গরিব ঘরে ছিল, যদিও তার বাবা ছিল একজন অধ্যক্ষ কলেজের, কিন্তু অতটা ধনী না। তো তো তারা যেহেতু এই পাহাড়ে ঘুরতে আসতেছে, সুতরাং অমিত রায় আর নিজের বাড়িতে যেতে পারলো না। সে এখানে থেকে গেল। তাদের বোন এবং তার আগের যে একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম কেটি মিত্র, সাবেক প্রেমিকা, তারা যেহেতু আসতেছে ঘুরতে, তো তারা আসলো কেটি মিত্র এবং অমিত রায়ের ছোট বোন তাদের এই জঙ্গলে ঘুরতে আসলো। তো আসার পরে অমিত রায় তাদের সাথে উপন্যাসের নায়িকা লাবণ্য লতা এবং যোগমায় পরিচয় করে দিলেন। কিন্তু আসলে কেটু মিত্র অনেক ধনী স্বভাবের মেয়ে। সে আসলে উপন্যাসের নায়িকা লাবণ্য লতাকে অপমান করলো যে সে তো অনেক গরিব, তার এত বড় সাহস কি করে হয় একটা ধনী পরিবারের ছেলের সাথে সম্পর্ক করার বা ভালোবাসার। অমিত রায় যেহেতু আর কি অনেক ধনী পরিবারের সন্তান। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আছি রবি ঠাকুরের গীতাঞ্জলি কাব্য থেকে শেষের কবিতা একটি উপন্যাস উপন্যাস শেষের কবিতা উপন্যাস নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন এবং এই মজার উপন্যাসটি উপভোগ করুন। যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ। উপন্যাসটা অনেক বড় উপন্যাস, আমি অনেক সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি, সংক্ষেপে আসলে গল্পটা শেষ করার জন্য চেষ্টা করতেছি। অনেক সুন্দর একটি গল্প উপন্যাস রবি ঠাকুরের। এখান থেকে কিছু শেখার বিষয় আছে, আমি শেষে বলবো আসলে এখানে রবি ঠাকুর কি বোঝাতে চাইছে, সব উপন্যাস শেষে আমি জানিয়ে দেবো। সকল উপন্যাসের একটা শিক্ষার বিষয় আছে, একটা মেসেজ আছে, এটা আমি জানিয়ে দেবো।
উপন্যাসটা আগে আমি সংক্ষেপ কাহিনীটা বলেই শেষ করি। আপনারা সম্পূর্ণ উপন্যাসটি শুনতে আমাদের সাথে থাকুন। তো আমি আমার উপন্যাসে চলে যাই গল্পে। তো যেহেতু কেটি মিত্র ছিল অমিত রায়ের সাবেক প্রেমিকা, একসময় অমিত রায় কেটি মিত্রকে ভালোবাসতো, তাকে ভালোবেসে একটা আংটি উপহার দিয়েছিল অমিত রায়। কিন্তু এখন অমিত রায় কেটি মিত্রকে আর ভালোবাসে না। অমিত রায় বলে যে কেটি মিত্র, আগের যে কেটি মিত্রকে সে ভালোবাসতো সে কেটি মিত্র এখন নাই, মানে সে অনেক চেঞ্জ হয়ে গেছে, সে একটু মডার্ন, সে নিজে হাতে সিগারেট খায়। ইংল্যান্ডে আগে তো ইংল্যান্ডে তারা পড়াশোনা করতো অমিত রায় এবং কেটি মিত্র, তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো একসাথে। ইংল্যান্ডের আবহাওয়া তো আমরা জানি, ওখানে সবাই সিগারেট, একটা মেয়েও সিগারেট খায়, এটা স্বাভাবিক। তো এখন অমিত রায় লাবণ্যকে, কেটি মিত্রকে আর ভালোবাসে না। তো কেটি মিত্র এখনো অমিত রায়কে ভালোবাসে, সে চায় না অমিত মিত্র অন্য কাউকে বিয়ে করুক। তো কেটি মিত্র আসলে উপন্যাসের নায়িকা লাবণ্যলতাকে অনেক তাচ্ছিল্য ভাষায় অপমান করে, সেটা আসলে খারাপ লাগে লাবণ্য লতাকে। সে জানতে পারে আসল কাহিনী, লাবণ্যলতা যখন জানতে পারে যে অমিত রায় এর পূর্বে একটা মেয়েকে ভালোবাসতো, যার সাথে তার একটা প্রেমের সম্পর্ক ছিল, যাকে সে একটা আংটি গিফট করেছিল, রূপার একটা আংটি। তো এইভাবেই তার প্রথম দিনটা চলে যায়। দ্বিতীয় দিনে অমিত রায় লাবণ্যকে একটা আংটি উপহার দেয়, তার হাতে পরিয়ে দেয় স্বর্ণের একটা আংটি, তাদের ভালোবাসার চিহ্ন হিসাবে। ঠিক তখনই কেটি মিত্র তার হাতে যে আংটিটা ছিল, রূপার আংটি, যেটি অনেক আগে অমিত রায় তাকে দিয়েছিল, পরিয়ে দিয়েছিল, সেটি খুলে মনে কষ্ট নিয়ে কেটি মিত্র ওই জায়গা থেকে চলে যায়। তাদের তাদের একটা হোটেল বুক করা ছিল, সেই হোটেলে যায় যেখানে তারা থাকে। কেটি মিত্র আসলে রাগ করে যায়। এই বিষয়টি উপন্যাসের নায়িকা লাবণ্য লতাকে অনেক ভাবায়। লাবণ্য লতা মনে করে অমিত রায় এখন তাকে ভালোবাসে, ভবিষ্যতে তো তাকে নাও ভালোবাসতে পারে, যেহেতু তার মনের চেঞ্জ হয়ে যায়। সে সাহিত্যমনা মানুষ, সাহিত্যকে ভালোবাসে, উপন্যাস পড়তে ভালোবাসে, কবিতা লিখতে ভালোবাসে। আসলে যারা সাহিত্যিক হয় তাদের মন মানসিকতা অনেক সময় চেঞ্জ হয়ে যায়, কখন কোন মেয়েকে ভালো লাগবে আসলে সেটা বলা যায় না। যেহেতু ধনী পরিবার, ধনী অমিত রায়, এই বিষয়টিতে লাবণ্যতা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, সে কি করবে। সে তাকে ভালোবাসে কিন্তু তাকে বিয়ে করতে চাচ্ছে না আর। এই ঘটনা ঘটার পর থেকে উপন্যাসের নায়িকা লাবণ্যতা অমিত রায়কে বিয়ে করতে আসলে রাজি হয় না। সে তাকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু তাকে বিয়ে করতে রাজি না। তো এমন সময় উপন্যাসের নায়িকা লাবণ্যলতা উপন্যাসের নায়ক অমিত রায়কে তার আংটিটি ফেরত দেয় এবং বলে, তুমি কেটি মিত্রকে একসময় ভালোবাসতা, তাকে নিজ হাতে আংটি পরিয়ে দিয়েছিলা, তুমি কেন এখন তাকে নিজ হাতে আংটি খুলে খুলে নিলা, তাকে কেন এখন ভালোবাসো না? তো তখন অমিত রায় বলে, তোমাকে কি করে বোঝায়, আমি যে কেটি মিত্রকে ভালোবাসতাম সেই কেটি মিত্র আর বর্তমান যে কেটি মিত্র আছে তার মধ্যে অনেক ডিফারেন্ট, মানে মানুষ চেঞ্জ হয়ে যায়। হয়তো আমাদের অনেক সময় অনেক মেয়েকে দেখে অনেক মেয়ের চরিত্র, চলাচল, কথাবার্তা ভালো লাগে, তাকে আমরা ভালোবাসি, কিন্তু কিছুদিন পরে দেখা যায় তার চরিত্র, চালচলন চেঞ্জ হয়ে যায়, তখন আর ভালো লাগে না, তখন তার স্বভাব, চরিত্র, আচার আচরণ ভালো লাগে না। ঠিক তেমনটাই হয়েছে অমিত মিত্রের সাথে। অমিত মিত্র যে কেটিকে ভালোবাসতো সেই কেটি এখন আগকার কেটি এক না, অনেক ডিফারেন্ট, অনেক চেঞ্জ। তো এই জন্য সে চায়, সে কেটি মিত্রকে আর ভালোবাসে না, সে লাবণ্যতাকে খুব ভালোবাসে, সেটা সে জানিয়ে দেয় অমিত রায়।
অমিত্রায় বলে, আমি কেটি মিত্রকে আর ভালোবাসি না, আমি এখন তোমাকে বিয়ে করতে চাই, তোমাকেই তোমার সাথে সংসার করতে চাই। কিন্তু এতে বেঁকে বসে উপন্যাসের নায়িকা লাবণ্যতা, এটাতে রাজি হয় না, এটাতে সে কষ্ট পায়। উপন্যাসের নায়িকা লাবণ্য মনে করে যে হয়তো অমিত রায় তাকেও একসময় ছেড়ে যেতে পারে, তার কোনো নিশ্চয়তা নেই। যেহেতু সে কেতি মিত্রকে ছেড়ে গেছে, তার আর ভালো লাগে না। একটা সময় আসতেও পারে, এমন একটা সময় আসতে পারে যখন সে উপন্যাসের নায়িকা লাবণ্যতাকে তো আর ভালো লাগবে না। এমন হতেই পারে, স্বাভাবিক, এটা সে মনে করে। তো এই বলে সে বিয়েতে অমত দেয় এবং তার আংটিটি ফেরত দেয়। আসলে তখন আর অমিত রায়ের কিছু বলার থাকে না, কিন্তু তখনও উপন্যাসের নায়িকা লাবণ্যতা বলে, তুমি তোমার বোন এবং কেটি মিত্রকে নিয়ে একটু ঘুরে আসো, এই জায়গাটা দেখো, একটু আনন্দ করো। সে বলে উপন্যাসের নায়িকা লাবণ্যতা ওখান থেকে চলে যায়। তো অমিত রায় তখন লাবণ্যতার কথা মতো তার বোন এবং কেটি মিত্রকে নিয়ে পাহাড়ে ঘুরতে যায়। এরই ভিতরে প্রথমে উপন্যাসের যে প্রথমটা আমি একটা নায়ক ছিল, খলনায়ক, যার নাম ছিল শোভনলাল। শোভনলাল আসলে মনে মনে লাবণ্যতাকে ভালোবাসতো। আমি যে বলছিলাম উপন্যাসের, এখানে আছে উপন্যাসের প্রথম খলনায়ক হচ্ছে শোভনলাল। আসলে সে এখন একটা জব পায়, ভালো জব চাকরি করে। সে এখন একটা চিঠি দেয় লাবণ্যতাকে, তাদের আর যোগাযোগ ছিল না ওই ঘটনার পর থেকে। একদিন যে ঘটনাটা হইল, তার শোভনের বইয়ের ভিতর থেকে লাবণ্যর একটি ছবি পায় তার পিতা। এটা নিয়ে তাদের মধ্যে শোভনলালের পিতা এবং লাবণ্যতার পিতার মধ্যে একটা মন কষাকষি হয়। তারপরে আসলে তাদের সম্পর্ক আর থাকে না। কিন্তু এখন জব চাকরি পাওয়ার পরে শোভনলাল পুনরায় একটা চিঠি পাঠায় লাবণ্যর নামে। শোভনলাল আসলে লাবণ্যর সাথে একটু দেখা করতে চায়, চিঠিতে সেটা উল্লেখ করে। তো উপন্যাসের ওই সেই শোভনলাল চিঠি পায় লাবণ্যতা, সে চিঠিটা তাকে আরো ভাবিয়ে তোলে। সে দ্বিধায় পড়ে যায়, সে কি করবে। নায়িকাটা, উপন্যাসের যে নায়িকা, সে কি লাবণ্য সে কি অমিত রায়কে বিয়ে করবে, নাকি শোভনলাল তাকে যে প্রথম ভালোবাসতো সে তার কাছে ফিরে যাবে, এ একটা দ্বিধায় পড়ে যায়। মানে দুই দিকে চার চলে আসে। তো উপন্যাসের নায়িকা লাবণ্যতা ঠিক করে সে শোভনলালকে বিয়ে করবে, দেখা করবে এবং তাকেই বিয়ে করবে। এদিকে অমিত রায় তার বোন এবং তার প্রথম যে প্রেমিকা ছিল কেতকী মিত্র, তাকে নিয়ে ঘুরতে গেছে পাহাড়ে। তার পাহাড়ে ঘুরতেছে, এদিকে লাবণ্যতা চলে যায় শোভনলালের সাথে দেখা করতে। তো লাবণ্যতা শোভনলালের সাথে দেখা হয়, তাদের তাদের কথা হয়, তাদের অনেক পুরাতন কথা হয়। তা শোভনলাল তখন জানায় যে সে তাকে এখনো ভালোবাসে, লাবণ্যলতাকে। সে আসলে প্রথম স্কুল জীবন থেকেই তার বাবার বাড়িতে যেত আসলে লাবণ্যকে দেখতে। লাবণ্যলতার পিতা যে ছিল, তারও অনেক পছন্দ শোভনলালকে, যেহেতু সে অনেক ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, মেধাবী, যেহেতু যদিও গরিব কিন্তু মেধাবী। তো তাদের বিয়ে ঠিক হয়ে যায়। এদিকে উপন্যাসের প্রথম মেন যে নায়ক, প্রধান নায়ক অমিত রায় পাহাড় থেকে ঘুরে এসে চলে যায় যোগমায়াদের বাড়িতে। সেখানে গিয়ে দেখে তাদের বাড়ি তালা মারা, সেখানে কেউ নেই, কোনো ঠিকানাও জানা নাই। লাবণ্যলতা কই গেছে না গেছে কিছুই জানা যায়নি অমিত রায়কে। তো অমিত রায় খুব কষ্ট পায়, সে আবার সে জীর্ণ কুটিরে ফিরে যায়। এদিকে উপন্যাসের নায়িকা লাবণ্যলতা
একটি চিঠি লিখে জানিয়ে দেয় অমিত রায়কে। চিঠিতে সে লেখে আগামী মাসের অগ্রহায়ণ মাসে তার এবং শোভনলালের বিয়ে। তারা পারিবারিকভাবে বিয়েতে সম্মত হয়েছে, আবদ্ধ হয়েছে। তো উপন্যাসের নায়িকা লাবণ্যলতা অমিত রায়কে বলে, একটা চিঠি দেয়, একটা চিঠির মাধ্যমে জানিয়ে দেয় যে আসলে সে আসলে অমিত রায়কে ভালোবাসে, কিন্তু অমিত রায়কে বিয়ে করতে সে রাজি না। সে তার প্রথম যে ছেলেটা তাকে প্রথমে ভালোবাসতো, সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং চিঠির মাধ্যমে সে সেটা জানিয়ে দেয়। আসলে এটা শোনার পরে উপন্যাসের নায়ক অমিত রায় অনেক কষ্ট পায়। তার বলার কোনো ভাষা থাকে না, সে কি বলবে। সেখানে তার সেই শেষ চিঠিতে উপন্যাসের নায়িকা লাবণ্যলতা আসলে তার উল্লেখ করে যে কেন সে তাকে বিয়ে করতে চায় না। তাকে বিয়ে করার না একমাত্র কারণ, প্রধানত কারণ, সে হয়তো তার আজকে লাবণ্যলতাকে ভালো লাগতেছে, এমনও দিন আসতে পারে যেদিন উপন্যাসের নায়িকা লাবণ্যলতাকে তার ভালো লাগবে না, যেমনটি হয়েছে আজকে কেটি মিত্রের সঙ্গে। কেটি মিত্রকে সে এখন ভালোবাসে না। উপন্যাসের নায়ক শোভন অমিত রায় একসময় কিন্তু সে তাকে ভালোবাসতো, তাকে সে আংটি পরে দিয়েছিল, কিন্তু এখন তাকে ভালোবাসে না, তার আর এখন ভালো লাগে না। দ্বিতীয়ত, অমিত রায় অনেক ধনী পরিবারের সন্তান, তার জমিদার পরিবারের সন্তান। তার কখন কোন মন মানুষের সাথে যাবে, এখন হয়তো তাকে লাবণ্যকে ভালো লাগতেছে, কোনো সময় অন্য একটা মেয়েকে ভালো লাগবে। এজন্য সে চায় না, লাবণ্যতা অমিত রায়কে বিয়ে করতে চায় না। তাকে পরিষ্কার জানিয়ে দেয় গত মাসের লাবণ্য এবং শোভনলালের বিয়ে। এবং শেষে সে একটা চিঠি লিখে দেয়। চিঠিতে একটা কবিতা ছিল, কবিতাটা আমি একটু চেষ্টা করি আবৃত্তি করার জন্য। ছোট একটা লাইন লেখা ছিল, কালের যাত্রা ধন্য কি শুনিতে পাও, হে তারি রথ নিত্যই উধাও, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। তার শেষে একটা লাইন ছিল, উপন্যাসের নায়িকা নামলতা যেটা লিখছিল, শেষের কবিতার একটা লাইন আমি দেখাইতেছি। দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরে থাকতে চাই, অনেক অনেক দূরে। আপন জনেরা যদি আমাকে আপন ভাবিতে কুণ্ঠবোধ করে, তবে গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে ফেলবো। কেউ না কেউ তো কখনো না কখনো আমাকে স্মরণ করবেই। এটাই ছিল শেষের কবিতার উপন্যাসের একটি লাইন। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে শেষের কবিতা উপন্যাসটি শোনার জন্য। আপনারা যদি আমাদেরকে উৎসাহ করেন, তাহলে আমরা প্রত্যেকদিন একটি একটি করে উপন্যাস আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। সাথে থাকুন। তো এই উপন্যাস থেকে আসলে আমি মূল যে এটা বলাতে চাইছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা আমি একটু বলার চেষ্টা করি। মূল যে কাহিনীটা, চলার পথে আমরা মানুষ অনেক সিদ্ধান্তে ভুগি। এটা প্রেমের সম্পর্ক হোক, আমরা কোনটা সিদ্ধান্ত নেব, মানে কোন দিকে যাব, সিদ্ধান্তটা নিতে অনেক ভোগান্তিতে পড়ি। আসলে এক্ষেত্রে উপন্যাসের নায়িকা লাবণ্যতা আমি মনে করি সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। কারণ আমরা যাকে ভালোবাসি না কেন, আমাদের একটা যতই হোক স্ট্যাটাস বা সবকিছু দেখা উচিত। ধনী গরিব এগুলো একটা ডিফারেন্ট আছে। উপন্যাসের নায়িকা কেন অমিত রায়কে
বিবাহ করলো না, তার কারণ কি এটা আমরা বুঝতে পারছি। কারণ সে সাহিত্যমনা মানুষ, সে এখন তার এখন যে যা ভালো লাগতেছে ভবিষ্যতে তার ভালো না লাগতে পারে। এখন যে লাবণ্যতাকে ভালোবাসে কিন্তু ভবিষ্যতে তাকে নাও ভালোবাসতে পারে, তাকে ছেড়ে চলে যেতে পারে। এই জন্য উপন্যাসের নায়িকা সিদ্ধান্ত নিয়েছে তাকে বিয়ে না করার। সে বেছে নিয়েছে শোভনলালকে, যে ছিল তার প্রথম ভালোবাসার মানুষ, যে তাকে সত্যি ভালোবাসতো। একটা কথা আছে, যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তাকে না। আসলে অনেক ভালোবাসা হয় একতরফা। শোভনলাল যেহেতু মন থেকেই লাবণ্যতাকে ভালোবাসতো, সে কখনো লাবণ্যতাকে ছেড়ে যাবে না। আরও এই উপন্যাস থেকে আমরা শিখতে পারি আসলে আমাদের এই সমাজে মানে কোন সিদ্ধান্ত কিভাবে নিব আমরা, সেটা আমাদের উপর ডিপেন্ডেবল। সিদ্ধান্ত নিতে হবে আমাদের, অনেক ভাবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোন দিকে যাব, কোন দিকে হাঁটবো, সব নিজের প্রতি। উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি বিষয় বোঝাতে চেয়েছে, উপন্যাসের নায়িকা লাবণ্যতা তার সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের সমাজে মেয়েদের আসলে সিদ্ধান্তকে মূল্য দেওয়া হয় না। বিয়ের ক্ষেত্রে মেয়েদের যে মতামত এটা নেওয়া হয় না। এটা রবীন্দ্রনাথ বোঝাতে চাইছে যে আসলে মেয়েদের মতামতটাই জরুরি প্রধানত। আমরা যাকে বিয়ে করব বা যার সাথে যার ইয়ে আসবে, সে অবশ্যই মেয়েটার অনুমতি থাকতে হবে। একটা মেয়ের আপনাকে ভালো লাগছে কিনা, অথবা আপনার একটা মেয়েকে ভালো লাগছে কিনা, এটাই মেইন। বাবা মা আত্মীয় স্বজন এটা পরের বিষয়। প্রথমে জানবেন মেয়েটা আপনাকে ভালোবাসে কিনা, আপনার সমস্যা আছে কিনা, মেয়েটির কোনো অন্য কোথাও সম্পর্ক বা আছে কিনা এটা জেনে নেবেন একটা মেয়েকে বিয়ে করার আগে। আসলে এটাই প্রধানত, একটা মেয়ে যাকেই বিয়ে করেন সেই মেয়েটা আপনাকে ভালোবাসে কিনা এবং আপনি তাকে ভালোবাসেন কিনা এটা জানবেন প্রথমত। ঠিক আছে, মেয়েদের যে মতামত এটাকে প্রাধান্য দিবেন। বাবা মারা উচিত একটা মেয়ের যে মতামত আছে, একটা মেয়ে কাকে ভালোবাসে সেটাই প্রাধান্য দেওয়া। সে যেখানে সুখী থাকবে সেখানে তার বিয়ে দেওয়া। উপন্যাস থেকে আমরা এটুকুই বুঝতে পারি। তো ধন্যবাদ। আমি অনেক শর্ট করে চেষ্টা করছি, উপন্যাস অনেক বড়, আমরা অনেক লাইন বাদ দিয়ে দিচ্ছি, অনেক কিছু বাদ দিয়ে রাখছি, হয়তো আমার অনেক মিস্টেক হয়ে গেছে। উপন্যাসটা যারা পড়ছেন তারা বুঝতে পারবেন আরো অনেক সুন্দর করে। আমিও পড়েছি অনেক সুন্দর উপন্যাস। নিজে নিজে উপন্যাস পড়বেন যখন ফ্রি সময় থাকবেন, যখন ভালো লাগবে না, যে কোনো বই পড়েন। হতে পারে সেটা আপনার ইসলামিক বই, হতে পারে সেটা উপন্যাসের বই, হতে পারে যে কোনো গল্পের বই। যখন আপনার ভালো লাগবে না, মন খারাপ থাকবে বা কোনো কাজে মন বসবে না, তখন আপনি বই পড়বেন। ইসলামিক বই পড়তে পারেন, উপন্যাসের বই পড়তে পারেন। বই পড়ার অভ্যাসটা গড়ে তুলুন, এটাই আমি বলবো। বর্তমান যুগের ছেলেমেয়েরা আসলে বই পড়ার অভ্যেস নাই, কোনো উপন্যাস তারা আসলে পড়ে না, জানে না। তো বইয়ের যে একাডেমিক পড়া, সিলেবাসের পড়াগুলো পড়ে, তার বাইরে কিছু পড়ে না। আমাদের উচিত সিলেবাসের বাইরেও উপন্যাস, সাহিত্য, ইসলামিক বই হোক, যে কোনো বই হোক পড়া দরকার। ইসলামিক বই পড়তে পারেন, আপনি ইসলাম সম্পর্কে জানতে পারেন। উপন্যাস পড়লেন, উপন্যাসের কিছু আসলে পুরোটা গল্পেও একটা শিক্ষার দিক থাকে, একটা মেসেজ থাকে, মেসেজটা আপনি উপলব্ধি করতে পারলেন, ভালো লাগবে। যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার উপন্যাসটি এখানে আমার লাইভ শেষ করতেছি। আমি আবারও চেষ্টা করব ভালো কোনো উপন্যাস বা গল্প আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। আমাদের মাঝে আসছেন আমাদের হাবিব ভাই, আহসান হাবিব। অনেকদিন পর ভাইয়ের সাথে চাকরি করতাম টঙ্গীতে, এপিএস গ্রুপে। আহসান হাবিব ভাই অনেক ভালো ভালো মনের মানুষ। আবু ইউসুফ ভাই, আপনাকে ধন্যবাদ। আহসান হাবিব ভাই, উপন্যাসটি আপনি আবার অনেক পরে আসছেন, দেখবেন ফার্স্ট থেকে গল্পটা শুনবেন, হয়তো ভালো লাগবে আশা করি।
যাই হোক ইউসুফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ইসলামিক ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। ইউসুফ ভাই, আবু ইউসুফ ভাই, আপনি প্রবাসী, আপনি আমাদের সাপোর্ট করবেন, দেশের বাইরে থাকেন, আপনার ইসলামিক ভিডিওগুলো আমার সুন্দর লাগে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আমি আবারও কোনো উপন্যাস, কোনো গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব, শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।